ওহি বাবার দিকে তাকালো। ভদ্রলোক মেয়ের মনোভাব বুঝলেন, ভদ্রতার খাতিরে বলল, না না, আমাদের সাথে থাকুন, সমস্যা নেই। ওহি একগাল হেসে মাঝে গিয়ে বসে আয়েশার জন্য সাইডে জায়গা বের করে দিল। রঙ্গনও এসেছে। মূলত রঙ্গন আর ওহি আর অরু মিলে প্ল্যান করেছে আরমান রহমান আর অনামিকা মুখোমুখি দাঁড় করাবেন, আর সেখানে কাবাব মে হাড্ডি হবে আয়েশা, অর্থাৎ অনামিকাকে জেলাস ফিল করিয়ে আরমান রহমানের কাছাকাছি আনাই তাদের মূল উদ্দেশ্য। কিন্তু তাকে একা আসতে দেয়নি পিটার আর কবির। পার্কে আসার কথা শুনে তারাও পিছু পিছু চলে এসেছে। তবে আসার আগেই রঙ্গন বারবার ওদের বলে দিয়েছে কোনো ঝামেলা যেন না বাঁধায়। তারাও কথা দিয়ে এসেছে কোনো ঝামেলা বাঁধাবে না, বরং ঝামেলা লাগলে তারা মিটমাট করে দিবে। রঙ্গন হাঁটতে হাঁটতে ওদের খুঁজছিল, পাচ্ছিল না তাই বিরক্ত হচ্ছিল। আবার ফোনটা বের করে যে মেসেজ দিবে তাও বিরক্ত লাগছিল। তার এমন বিরক্তিভাব কাটাতে বুক পকেটে হাত দিয়ে সবেই সিগারেট বের করতে যাচ্ছিল। তৎক্ষণাৎ ওহির চোখে পড়ল। রঙ্গন আর তা বের করতে পারল না। পকেটটা সুন্দর করে সপতে হাত সরালো। অতঃপর চোখ দিয়ে ইশারা করে তার কাছে আসতে বলল। ওহি নিজেও ইশারা করলো, বোঝানোর চেষ্টা করলো তার মা এখনো আসেনি। তখনই চোখ গেল গেটের দিকে। অরু দূর থেকে তাকে দেখে হাত নাড়ালো। ওহি মুচকি হাসলো। বাবাকে তাড়া দেখিয়ে একটা কল করার বাহানা করে উঠে বলল, বাবা, আমার একটা জরুরি কল আসছে, একটু আসছি। কিন্তু বেশি সময় লাগবে না তো, জাস্ট 10 মিনিট। আচ্ছা যাও। জি। ওহি মাঝখান থেকে উঠে চলে গেল। আরমান রহমান কিনারের দিকে আরেকটু চেপে গিয়ে বসলেন। তা দেখে আয়েশা মুচকি হাসলো। পাশ ফিরে তার দিকে ঘুরে বসে বলল, শরীর এখন ভালো মাস্টার সাহেব? আরমান রহমান থমথমে হয়ে রইলেন। এই নামে তাকে অনামিকা ডাকতো, তার মুখে শুনতেই ভালো লাগতো। এখন সুযোগ পেলে আয়েশাও এটা বলে ডাকে। উত্তর করবে না ভেবেও আবার করলো। আলহামদুলিল্লাহ। পাল্টা কোনো কথা বললেন, কিন্তু এই গল্প করতেই হবে। তার খোশ গল্প করতে ওহির বিয়ের প্রসঙ্গ তুললেন। এবার আরমান রহমানও টুকটাক উত্তর করতে লাগলেন এবং নিজে থেকেও তার মায়ের জন্য কিছু শখ আহ্লাদের কথা জানিয়েছিলেন। ওহি চলে যেতে অরু মায়ের সাথে আরেকটু এগিয়ে এলো। নিজের পজিশন বুঝে হঠাৎ করে বাবা বলে চিৎকার করে দৌড়ে তার কাছে গিয়ে জড়িয়ে ধরলো। আচমকা এমন ঘটনায় আরমান রহমান কিছুটা থতমত খেয়ে গেলেন। মেয়ে কোথায় যাচ্ছে তা দেখার জন্য অনামিকাও দৌড়ে এলেন। অতঃপর বহু বছর পরে মুখোমুখি হলেন মানবাভিমান সিক্ত থাকা দুটো মানব মানবী। দূর থেকে এই দৃশ্য দেখছিল ওহি আর রঙ্গন। ওহি টেনশনে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছিল, রঙ্গন চুপচাপ দেখছিল। আর পিটার আর কবির গুজুর গুজুর ফুসু ফুসু করছিল। ওহি এবার টেনশনে চেপে রাখতে না পেরে বলেই ফেলল, এখন কি হবে? মারামারি। ওহি বড় বড় করে অদ্ভুতভাবে তাকায়। মারামারি মানে? রঙ্গন চুপচাপ তাকিয়ে সামনে, মুখে তার রহস্যময় হাসি। ওহির কথায় সে পাত্তা দিল না, নিঃশব্দে তাকিয়ে রইল। ওহির হাত পা ঠান্ডা হয়ে আসছে। এত চিন্তা কেন হচ্ছে জানে না, শুধু মনে হচ্ছে কোনো ঝামেলা না হোক। মা এবার আয়েশা আন্টিকে অপমান করবে না তো? না না, তা করবে কেন? কিন্তু যদি অন্য কিছু ভেবে কথা না বলে চলে যায় তখন কি হবে? দূর, ভাল লাগে না। নখ কামড়ানো বাদ দিয়ে ফিস ফিস করে বলল, এখন কি হবে? খুব ভয় লাগছে আমার। মা যদি কিছু বলে বসে, যদি হিতে বিপরীত হয়। অঙ্কন চোখ না সরিয়ে উত্তর দিল, চুপ কর, ইতিহাস লেখা হচ্ছে, চুপচাপ উপভোগ কর। ওহি বিরক্তিকর কণ্ঠে বলল, আপনি না সিরিয়াস হতে পারেন না কোনো সময়? রঙ্গন হালকা হেসে বলল, তুই চাস তোর মা বাবা আবার এক হোক, তাই তো? ওহি মাথা নাড়িয়ে সম্মতি দিল। রঙ্গনের ঠোঁটে রহস্যময় হাসি। মৃদু স্বরে বলল, দেখতে থাক কি হচ্ছে। পিটার আর কবির পেছন থেকে ফিস ফিস করে বলল। রঙ্গন হাতে তুলে থামিয়ে দিল, চোখ গরম করে ওদের দিকে তাকিয়ে বলল, না, চুপচাপ তারা। 90 দশকের নায়ক নায়িকার হাই কন্ট্যাক্ট শুরু হয়েছে, তোরা গিয়ে কি করবি? আরমান রহমান অনামিকার মুখের দিকে তাকিয়ে চুপ করে রইল, যেন চোখ দিয়ে হাজার কথা বলে দিচ্ছেন। অনামিকা চোখ সরিয়ে ফেলেন। সেই চিরচেনা চোখের সাথে চোখ মেলাতে কষ্ট আর লজ্জায় জর্জরিত হয়ে মাথা নিচু করে রইলেন। এতদিনের না বলা কথা গলায় এসে দলা পাকিয়ে গেল। অরু তবু দুজনের মাঝে দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে তার মা বাবার পাশাপাশি। কেউ কোনো কথা বলছে না।
আরমান রহমান করুণ চোখে তাকিয়ে আছে। এতদিন পরেও নিজের সুপ্ত অনুভূতি লুকিয়ে রাখতে পারলেন, তাই নিজেই আগে কথা বললেন। আরমান রহমান বললেন, কেমন আছো? অনামিকা অবাক হলো। ভেবেছিল অরুর বাবা হয়তো কথা বলবে না, চলে যাবে, কিন্তু না, এই মানুষটা এমন অদ্ভুত কেন? শুকনো গলায় জবাব দিতে ভালো নেই, ভালো থাকার অভিনয় করতে শিখে গেছি। চাইলেন, কিন্তু বলতে পারলেন না। কোথাও একটা জড়তা কাজ করছে, তাই বলল, আলহামদুলিল্লাহ, এই তো আছি। আপনি? আরমান রহমান একটু থমকে গেলেন, কিন্তু কিছু বললেন না। আশেপাশে মানুষজন, আয়েশা কিছুটা দূরে দাঁড়িয়ে, কিন্তু দৃষ্টি তাদের দিকে চোখাচোখি হতে অনামিকা দৃষ্টি ঘুরিয়ে নিলেন। ভেতরে ভেতরে কষ্ট ও রাগ হচ্ছে, সাথে অভিমানও। ওই মহিলা এখনও আছে, এত বছর পরও কি তার জায়গাটা খালি থাকবে এমনটাই আশা করেছিল সে। সত্যি কি সে খুব বেশি দেরি করে ফেলল? উনি কি আরেকটু অপেক্ষা করতে পারতেন না? মনে মনে আয়েশাকে দেখে কিছুটা ঘৃণা আর অপমান অনুভব করলেন, তবু মুখ খুলে কিছু বললেন না। আরমান রহমান নরম গলায় মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, আমার ছোট্ট আম্মা কেমন আছে? অরু দাঁত কেলিয়ে হাসলো, বলল, বিন্দাস আছে বাবা। তুমি কেমন আছো? তুমি নাকি অসুস্থ হয়ে গিয়েছিলে, হসপিটালে ভর্তি ছিলে, আমাদের তো বলো না। হসপিটালের ওইসব অখাদ্য খাবার খেলে শরীর তো আরও দুর্বল হয়ে যায়। মা যদি রান্না করে না দিত আমি নিয়ে যেতাম, তুমি বলনি কেন? লাস্ট লাইনটা মুখ ভার করে বলল। ভদ্রলোক একটু হেসে বললেন, আমার মাটা দেখি অনেক বড় হয়ে গেছে, আর আমরা হসপিটালের খাবার খাইনি, বাড়ির খাবারই খেয়েছিলাম। অরু মায়ের দিকে একবার তাকালো, অতঃপর ভ্রু কুঁচকে বাবাকে আবার জিজ্ঞাসা করলো, কার বাড়ির খাবার? আরমান রহমানের এখন একটু জড়তা কাজ করছিল, তিনি চাচ্ছিলেন না কথাটা বলতে। আয়েশা তার মনোভাব দেখে বুঝে ফেললেন, অরুকে হাত ধরে কাছে টেনে এনে বললেন, বাবা, এই ছোট্ট অরুপরিটা কত বড় হয়ে গেছে। আমি পাঠিয়েছিলাম। শোনো, গতবার তো রান্না করে আমি দিয়েছিলাম, এবার থেকে না হয় তুমিই দিও। অরু গম্ভীর হওয়ার ভান ধরে বলল। তুমি কেন দিয়েছিলে? আয়েশা কিছুটা বিব্রত বোধ করলো, তবুও হেসে বলল, কারণ আর কেউ ছিল না বলে। অরু কোমরে হাত দিয়েই বলল, কে বলছে কেউ নেই? আমি আছি, মা আছে। তখন তো ছিল না। কিন্তু এবার থেকে থাকবো, বুঝছো? অরু আর আয়েশার নীরব কথা কাটাকাটি। নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিলেন এতক্ষণ দুজনে। এবার অবিরাম আরমান রহমান কথা বললেন, অরুমা, অমনভাবে বলো না আন্টি হয়। একটা অস্বস্তিকর নীরবতা। দুজনেই অনেক কিছু বলতে চান, কিন্তু বলতে পারছেন না। অনামিকা চুপচাপ, কিন্তু ভেতরে ভেতরে জ্বলছে, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তার পরাণ। তাকে এমন চুপ দেখে হঠাৎ আয়েশা এগিয়ে এসে বললেন, চিনেছেন আমাকে? কতদিন পর দেখেছি আপনাকে। অনামিকা ভদ্রভাবে বললেন, চিনেছি, আপনার বদল হয়নি এখনো, ঠিক আগের মতোই সুন্দরী আছেন। আপনিও। অনামিকা একবার তার দিকে আর একবার স্বামীর দিকে তাকিয়ে বললেন, ভালোই আছেন না? আয়েশার ঠোঁটে জমে থাকা হালকা হাসিটা একটু টলে উঠল। আরমান রহমান বুঝলেন পরিবেশটা ভারী হয়ে যাচ্ছে। সে যে ভুল বুঝেছে নিমিষেই বুঝে ফেললেন। কথা ঘোরাতেই বললেন, চলো একটু সামনে গিয়ে বসি সবাই মিলে। আয়েশা তারা দেখিয়ে বলল, আপনারা যান, আমার এখন একটু কাজ আছে, পরে আবার দেখা হবে। বলে দ্রুত স্থান ত্যাগ করতে চাইলে, কিন্তু অরু যেতে দিল না। অরু হাত টেনে ধরে বলল, আর একটু সময় থাকো, কথা আছে আমার তোমার সাথে। অনামিকা কিছু না বলে চুপচাপ হাঁটতে শুরু করলেন। পেছন পেছন আয়েশা আর আরমান। অরু বাবার হাত ধরে হাঁটছে। অন্যদিকে দূরে দাঁড়িয়ে ওহি ধীরে বলল, মা চুপ আছে, ভিতর ভিতরে কষ্ট পাচ্ছে, কিন্তু মুখে মিথ্যে হাসি। রঙ্গন জবাবে বলল, মনের মধ্যে ঘূর্ণিঝড় চলে মুখে কৃত্রিম রোদ ফোটাতে হয়, তোর মা এখন ওটাই করছে। পিটার ফিস ফিস করে বলল, তাহলে কি কেস উল্টা হয়ে যাবে? উনি ফিরে যাবেন না? কবির মুচকে হেসে বলল, না, কেস জমতেছে মাত্র, সবে তো শুরু। উফ, একটু পরে কি ওনারা দুজন
চুল ধরে মারামারি করবে আরমান রহমানকে নিয়ে? ওহি রেগে তাকালো। রঙ্গন মাথায় একটা চাটি মেরে বলল, তোর মুখ বন্ধ রাখ, খুললেই খালি ফালতু কথা বের হয়। আবার কিছু বলতে চাইলো বোধ হয়, তার আগেই রঙ্গন চোখ রাঙালো, সঙ্গে সঙ্গে থেমে মুখে আঙুল দিয়ে দাঁড়িয়ে রইল। ওহির প্রচণ্ড টেনশন হচ্ছিল, দাঁত দিয়ে নখ কামড়াচ্ছিল। যদিও এই কাজটা সে নিজেও পছন্দ করে না, তবুও টেনশনে কি করছে না করছে ঠিক নেই। রঙ্গনকে প্রশ্ন করলো, আপনার কি একটুও টেনশন হচ্ছে না? রঙ্গন সরু চোখে তাকায়। সহজ স্বাভাবিকভাবেই উত্তর দিতে পারত, কিন্তু দিল না। টোনে হালকা ব্যঙ্গ মিশিয়ে বলল, আমার কি ডেলিভারি হচ্ছে যে টেনশন করব? ওহি ভ্রু কুচকে তাকায়, একটু বিরক্তি কিন্তু কৌতূহল থমথমে মুখে জানতে চাই। আপনি সবসময় এমন কথা ঘুরিয়ে বলেন কেন? রঙ্গন হেসে ফেলে বলে, কারণ সরাসরি বলতে আমার ভালো লাগে না, আর তুই তো জানিস আমি তারা লোক। ব্রেঞ্চে বসার পর কিছুক্ষণ কেউ কিছু বলে না। পাশে বসে থাকা আয়েশা চেষ্টা করছিল পরিস্থিতি সহজ করতে। ওহি আমার খুব প্রিয়, মাঝে মাঝে বাসায় এলে খুব ভালো লাগে, তোমার মতোই বুদ্ধি হয়েছে। অনামিকা জোরপূর্বক হাসলেন, কিছু বললেন না। ওরু নিজের মতো বকবক করতে করতে আয়েশার পেটে থেকে অন্য কথা বের করলো, যেটা তার দায়িত্ব ছিল আর কি। অনেকক্ষণ পরে আয়েশা থেমে গেলেন। আরমান অনামিকার দিকে তাকিয়েছিলেন, চোখ নামিয়ে ফেললেন। বুঝতে পারছেন অনামিকার অভিমান এখনও জিইয়ে আছে। হুট করে ওহির কথা মনে পড়ল। আরমান রহমান ওহিকে কল দিয়ে জিজ্ঞাসা করলেন সে কোথায়। ওহি কথা সাজিয়ে রেখেছিল, জানালো তার একটা বন্ধুর সাথে দেখা হয়েছে, 10 মিনিট পর আসছে। আয়েশার এবার সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছিল, তাই আর বসলো না, চলে গেল তারা দেখিয়ে। অনামিকার কান্না আসছিল, তাই যাচ্ছিল এখান থেকে চলে যেতে, কিন্তু যাওয়ার কথা বলতেই ওরু কান্নাকাটি শুরু করে দিল। সে কিছুতেই যাবে না, বাবার সাথেই থাকবে, এখন থেকে সবাই একসঙ্গে থাকবে। ওহি সেই মুহূর্ত এলো, ওরুকে দেখে জড়িয়ে ধরলো। অনামিকা মেয়ের দিকে ছলো ছলো চোখে তাকালো। ওহি নিজের ইমোশন লুকিয়ে ফেললো। মায়ের ওপরে তার অনেক অভিমান, তার সাথে কথা বললেন না। অনামিকায় আগে কথা বললেন, কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। আর কিছু বললেন না। বলবে বা কি করে, মেয়ে যে আপনি বলে সম্বোধন করছেন। আরমান রহমান ওহিকে ইশারা করলেন ভালোভাবে কথা বলতে, কিন্তু ওহি তার দিক থেকেও মুখ ফেরালেন। ওরু বেশ কিছুক্ষণ কান্না করলো, কেউ থামাতে পারছিল না। আরমান রহমান নিজেও মনে মনে প্রস্তুতি নিলেন তাদের নিয়ে যাওয়ার প্রস্তাব দেবেন। অনামিকা কি করবে বুঝতে পারছিলেন না, মেয়ে এমন করবে জানলে আনতেন না। ওহিকে চোখ মেরে সেন্স হারানোর ভান ধরলো। আরমান রহমান দৌড়ে গিয়ে কোলে তুলে নিল মেয়েকে। অনামিকা নিজেও ভয় পেয়ে গেলেন, তাড়াহুড়ো করে পাশের একটা ক্লিনিকে নিয়ে গেল। রঙ্গন আগে সব ঠিকঠাক করে রেখেছিল। ডক্টর এসে জানালো, ওরা কি আগেও এভাবে সেন্সলেস হয়ে পড়েছে? অনামিকা মাথা নাড়ালেন। ওরু আগে বেশ কয়েকবার এমন অভিনয় করেছে, আজকের দিনটা সত্যি প্রমাণ করতে। যদিও বুদ্ধিটা রঙ্গনের। ডক্টর চিন্তিত হয়ে ধুম করে রইলেন মিনিট খানিক। আরমান রহমান উত্তেজিত কণ্ঠে বললেন, কি হয়েছে আমার মেয়ের? অনামিকাও কান্না করে ফেললেন, বললেন, কিছু বলছেন না কেন? ডক্টর তাদের হাত দিয়ে থামিয়ে দিয়ে মুখ খুললেন। অরু চায় তার বাবা মা একসাথে থাকুক, সে এটা কল্পনা করে সারাক্ষণ। দিন দিন সে কল্পনার মধ্যে এতটা ডুবে গেছে যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। তাই তাদের উচিত মেয়ের জন্য হলেও একসাথে থাকা। আরও কি বলে বুঝিয়ে বুঝিয়ে সুঝিয়ে অরুকে নিয়ে যাওয়ার অনুমতি দেন, আর তারা যাতে সন্দেহ না করে তাই জানান সামনের সপ্তাহে নিয়ে আসলে কিছু পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট ভালোভাবে দেখে দিবেন। অনামিকা কি করবে বুঝতে পারছিলেন না, তাই তাকে নিয়ে চলে যেতে চাইলেন। বললেন একটা সিএনজি ডেকে দিতে। ওহি নীরব দর্শক বাবার মুখের দিকে চেয়ে রইল। বাবার দিকে আরমান রহমান হুট করে ধমকে উঠে বললেন, আমার মেয়ে আর মেয়ের মা আমার সাথে যাবে, আর কোথাও না। আমি এক কথা বারবার বলা পছন্দ করি না। আশা করি আমার কথার পিঠে কেউ কোনো কথা বলবে না। সময় বদলেছে, বদলেছে মানুষ, রাগ অভিমান মিলে হয়ে গেছে একাকার। সেদিন আরমান রহমানের কথার পিছে তিনি কোনো জবাব দিতে পারেননি, তবে এক কথায় পারেননি বললেও ভুল হবে, উত্তর করতে চাননি। অতিরিক্ত রাত, জেদ
তার জীবনের এতগুলো বছর নষ্ট করে দিয়েছে। যে বন্ধুগুলো একসময় আরমান রহমানের বয়স নিয়ে তার সাথে মজা করত, সময়ের স্রোতে তারাও হারিয়ে গেছে। তাদের আশ্চর্যের বিষয় হচ্ছে তারা কেউ জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি। অকালে অসময়ে কোনো না কোনো কারণে ঝরে পড়েছে আর উঠতে পারেননি। পারবে কি করে? তাদের কাছে তো মাস্টার সাহেব নেই। একথা বুঝতে বুঝতে তিনি অনেক দেরি করে ফেলেছেন। যখন বুঝেছেন তখন আর লজ্জায় ফিরে আসতে পারেননি। এসব কথা এখন কেবলই অতীত বটে। আরমান রহমানের সঙ্গে বাড়ি ফিরে প্রথম প্রথম কিছুটা সংকোচ বোধ করছিলেন, ঠিক যেমন প্রথম বিয়ে করে এসেছিলেন তেমনি। কিন্তু তাকে স্বাভাবিক করতে আরমান রহমান নিজেই বারবার এগিয়ে এসেছেন। অনামিকার ব্যাংক ওহিদের বাড়ি থেকে যেতে 1 ঘন্টা লাগে প্রতিদিন। এখন তিনি এখান থেকেই যান। আগেকার ভাড়া বাড়িটাও ছেড়ে দিয়েছেন। আরমান রহমান নিজেও মান অভিমান ভুলে স্ত্রীকে আপন করে নিয়েছেন, কিন্তু এত কিছুর পরেও ওহির মনে একটা চাপা কষ্ট রয়ে গেছে। তার মা এতগুলো বছর তাকে ছাড়া কেমনে ছিল? মায়েরা নাকি সন্তান ছাড়া থাকতে পারে না, তবে সে কেমনে ছিল? অনামিকা টুকটাক কথা বলেই তবে সে বলে, নিজে থেকে কিছু বলতেও চায় না। এই যেমন আজকে ওহি একা মাথায় তেল দিচ্ছিল, অনামিকা সে তাকে জিজ্ঞাসা করলো, আমি দিয়ে দেই? না, আমি একা তেল দিতে পারি না। এরকম আরো অনেক ঘটনায় এই কয়েকদিনে ঘটেছে। আরমান রহমান নিজের বিষয়টা দেখেছেন কিন্তু কিছু বলেননি। তার মনে হয়েছে ওহির কিছুটা সময় দরকার, সবকিছু জোর করে চাপিয়ে দিতে নেই। তবে বাবা যদি তাকে এমন করতে নিষেধ করে সে হয়তো আর করবে না, কিন্তু মন থেকে তো দূরত্ব ঘোচাতে হবে। পারবে না। ভদ্রলোক চাইছেন ওহি ধীরে ধীরে মেনে নিক, তবুও মন থেকেই মেনে নিক। তবে এমন নয় অনামিকা আসায় ওহি অখুশি। সে এতদিন না আসায় সে দীর্ঘ অভিমান ছিল, তাই মূলত ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আরমান রহমান বই পড়ছিলেন। অনামিকা তার আশপাশ দিয়ে কাজ খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছিলেন, অর্থাৎ তিনি কিছু বলতে চান, তবে মুখ ফুটে কিছুই বলতে পারছেন না। তার এমন ছটফটানি মনোভাব ভদ্রলোকের নজরে এলো না। টুপ করে বই রেখে স্ত্রীকে কাছে ডাকলেন, এদিকে আসো। অনামিকা ধীরে ধীরে পা চালিয়ে গিয়ে পাশে বসলো, তবে হাতটা পেছনে লুকিয়ে। তার ঠোঁট দুটো কাঁপছে। আরমান ভ্রুক্ষেপহীনভাবে চেয়ে বললেন, কিছু বলবে? কই না তো। কিছুই বলবে না? না, কিছু না। আচ্ছা, তবে যাও। বলে এবার বই ধরতে যাচ্ছিলেন। অনামিকা তৎক্ষণাৎ বলে বসলেন, না, না বলবো। কি? বলবো না, কিছু দিব। আরমান রহমান হাত বাড়িয়ে দিলেন, বললেন, তাও তবে। অনামিকা চোখ বন্ধ করে জোরে জোরে দুটো শ্বাস নিয়ে পেছন থেকে দুটো লাল গোলাপ এনে তার হাতে রাখলেন। ভদ্রলোক নিঃশব্দে হাসলেন, ফুলগুলোতে ঠোঁট ছুঁয়ে সুগন্ধি নিলেন। অনামিকা বেচারি লজ্জায় আড়ষ্ট হয়ে চোখের দৃষ্টি আড়ালের চেষ্টা চালালো। পারল কি? পারল না। তার আগেই ভদ্রলোক স্ত্রীর হাতটা শক্ত করে ধরে বললেন, আমার দিকে তাকাও। অনামিকা তাকালেন। চোখ দুটো তার ভার হয়ে আসছে। আরমান রহমান হাতটা ঠিক বুকের মাঝখানে চেপে ধরে মিহি কণ্ঠে বললেন, আগে ভালোবাসতাম, এখনো বাসি, মৃত্যুর আগ পর্যন্ত বাসবো। তোমার জায়গা আগে যেখানে ছিল অনুভব করে দেখো, এখনো সেখানেই আছে প্রিয়তমা। অনামিকা ডুকরে কেঁদে ফেলল। আরমান রহমান শক্ত করে জড়িয়ে ধরলেন। ওহি বাবাকে ওষুধ দিতে তার রুমে এসেছিল। নক করে না ঢুকায় এমন একখানা দৃশ্য সে দেখে ফেলল। কোনো মতে চোখ মুখ ঢেকে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ল। মেন রাস্তায় এসে রিক্সা ডাকার আগে রঙ্গন বাইক নিয়ে হাজির। কোনো কথা নেই, বার্তা নেই, এসেই বলল, উঠে বস। কেন? আমার এখন তাড়া আছে। আমারও আছে, ওঠ। ওহি জানে কথা বাড়িয়ে লাভ নেই, তাই উঠে পড়ল। রঙ্গন ধীরে ধীরে বাইক চালাতে চালাতে অরুর কীর্তি কলাপ বলল। সে রঙ্গনকে একটু পর পর ইমোজি পাঠায়, তাও লাভওয়ালা ইমোজি। আবার ফুলের ছবি পাঠায়, গান গেয়ে গেয়ে পাঠায়। শুধু সিন করে রাখলে আবার কল দিয়ে সেগুলো বলে। কালকে তাকে ধমক দিয়ে বলেছিল, আর এসব পাঠালে ব্লক করে দেব। একটু সুন্দরের জন্য তো তোমার বেশিই ভাব, তাই না? জানো আমার পিছনে কত ছেলে ঘোরে? তো আমি কি করব? ভুলেও তুমি যদি আমাকে ব্লক করো তবে আপুর ফোন থেকে আমিও তোমাকে ব্লক করে দেব। সাহস কতখানি ভাবা যায়? কথাটা বলেই ঠাস করে মুখের উপর কলটা কেটে দিয়েছে।
এই কথা শুনে ওহি তো হাসতে হাসতে শেষ, কারণ এই ব্যাপারটা সে আগেই অবগত। অরু চিন্তিত ভঙ্গিতে ওহির রুমে বসেছিল। ওহি জিজ্ঞেস করে বলে কিছু না, তার মনে হয়েছে কিছু। ওহি আবার জিজ্ঞাসা করে কিছু হয়েছে, তখন গালে হাত দিয়ে বলে, শোনো, আমার মনে হয় রঙ্গন তোমাকে লাভ করে। ওহি বড় বড় করে তাকিয়ে বলল। কি? অরু বিরক্তি নিয়ে তাকালো, বলল, লাভ করে, লাভ, বোঝো না? প্যার মহাব্বত। তুই বেশি বুঝিস। তুমি আমার বোন হয়ে এত বলদ কেমনে হলে? ওহি মাথায় একটা চাটি মারলো। অরু মাথা চুলকে তার গা ঘেঁষে বসে পড়ল। শোনো, তার চোখে আমি তোমার জন্য লাভ দেখেছি। সে শুধু বাবার জন্য নয়, তোমার জন্য বাবাকে এক করে করেছে তোমার মন পেতে। তুমি এখনো এটাও বোঝোনি? ওহি ছোট ছোট করে তাকালো। সে বোঝে না এমন নয়, সে বুঝেও না বোঝার ভান ধরে থাকে। তার সাথে রঙ্গনকে বাবা কখনোই মানবে না। ইদানিং সেও তার প্রতি দুর্বলতা অনুভব করে, কিন্তু প্রকাশ করে না। অরুর কাছেও করলো না, এগিয়ে গেল। যা গিয়ে পড়তে বস। অরু আবার বলল, আমার থেকে লুকিয়ে লাভ নেই, আমি সব বুঝি। তবে তোমাকে তার হাতে তুলে দিতে আমার আপত্তি নেই। কিন্তু আমার আছে, বাবা আছে। ওহ, তাহলে এই ব্যাপার? কিসের কি ব্যাপার? অরু বড়দের মতো করে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, সব ঠিক করা যাবে। তার আগে রঙ্গন লয়াল কিনা তা চেক করতে হবে। তারপরে যে এগুলো সে করেছে এটা সে বুঝলো। ওহি হাসিতে রঙ্গন আরেক দফা বিরক্ত হলো। কোথায় ছোট বোনকে শাসন করবে তা না, মজা নিচ্ছে, কি ফাজিল। ওহি এই বিষয়ে কথা ঘুরিয়ে বলল, আমি ওর সাথে কথা বলবো। শেষে এইটুকুই। তারপরে সে একটু আগে যা দেখেছে তা রঙ্গনের কাছে বলল। বলতে বলতে সেই দৃশ্য যেন আবার চোখের সামনে ভেসে উঠল। যদিও লজ্জা লাগছে, তবুও বাবা মাকে একসাথে দেখে তার ভীষণ আনন্দ লাগছে। সে এতটাই কল্পনায় ডুবেছিল যে রঙ্গনকে বলল, শুনুন, আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। রঙ্গন অদ্ভুতভাবে ভ্রু কুঁচকে তাকালো। একে তো দুপুরের প্রখর উত্তপ্ত রোদে মাথা ফেটে যাওয়ার অবস্থা, তার উপর কোনো কথায় তার আর ভালো লাগছে না, বিরক্ত বিরক্ত লাগছে। ওহি উত্তরের আশায় তাকিয়ে আছে। রঙ্গন আয়নায় দেখলো তার পাশ, হতাশা হওয়া গম্ভীর কণ্ঠে জবাব দেয়, এখন কি তোকে বিশ্বাস করাতে আমার চোখ খুলে তোর চোখে লাগিয়ে দেবো? ওহি থতমত খেয়ে গেল, আর কিছু বলতে চাইলো না, কিন্তু সে সুযোগ আর রঙ্গন ছাড়লো না। বলল, নিজের জামাইকে জড়িয়ে ধরার বয়সে আরেকজন জামাইকে জড়িয়ে ধরার দৃশ্য দেখছিস, লজ্জা করে না? চুপ চুপ করুন, উল্টা পাল্টা বলবেন না। বললে কি করবি? মেরে ফেলবো। টিপ টিপ বৃষ্টি পড়ছে। রঙ্গন হুট করে মাঝ রাস্তায় গাড়ি থামালো। ঘাড় ঘুরিয়ে ওহির চশমাটা বাম হাত দিয়ে খুলে বুক পকেটে রাখলো। তারপর ওহির চোখে চোখ রেখে বলল, আমার হবি ডাক্তার সাহেবা, আমি ভালো হয়ে যাব। ওহি একে তো ঝাপসা দেখছিল, তার উপর আবার মুষলধারে বৃষ্টি শুরু হলো। রঙ্গন কপাল বেয়ে চোখ অব্দি লেপ্টে থাকা চুলগুলো পানি টপ টপ করে তার চোখে পড়ছিল। ওহি তালমাতাল লাগছিল। হুট করে জোরে একটা বাজ পড়ায় চমকে উঠলো, কাঁপা কাঁপা গলায় বলল, আমি বাড়ি যাব। রঙ্গন মুচকি হাসলো, কিছু না বলে ঘাট ঘুরিয়ে আবার বাইক স্টার্ট দিল। ওহি শক্ত হয়ে বসে রইল, এক নতুন অনুভূতিতে সিক্ত হয়ে। চোখে সে কিছু দেখছে না, তবে কানে সে বারবার রঙ্গনে সেই একই বাক্য শুনছে, আমার হবি ডাক্তার সাহেবা, আমি ভালো হয়ে যাব। রঙ্গন বাইক থামালো হাসপাতালের সামনে। ওহি নেমে এক নজর তাকিয়ে বলল, আমি বাড়ি যেতে চেয়েছিলাম। কিন্তু তুই তো বেরিয়েছিল হাসপাতালের উদ্দেশ্যে। ওহি ইতস্তত করে বলল, কিন্তু এমন ভেজা কাপড়ে কেমন করে যাব? রঙ্গন ভালো করে তাকালো। সত্যি ওহি একদম ভিজে একাকার। এমন অবস্থায় সে কিভাবে যাবে? আবার বাইক স্টার্ট দিয়ে বলল, উঠে পড়। ওহি কিছু না বলে উঠে পড়ল। এবার আর কেউ কিছু বলল না। রঙ্গনের হালকা লাগছিল। মনের সঙ্গে এতদিন ধরে যুদ্ধ করে অবশেষে একটা সিদ্ধান্তে পৌঁছেছে। সে হইকে চায়, যেভাবে হোক চায়। কিন্তু সব কিছু কি এত সহজ? ওর শিক্ষিত পরিবার কি তার মতো বেকার ছেলের হাতে মেয়ে দেবে? না, কখনো না। এবার একটা চাকরির খোঁজ করা দরকার, নিজেকে নিয়ে ভাবা দরকার। এসবই ভাবছিল সে। ওহি
সেও তো নতুন এক অনুভূতির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে। সে আসলে মানতে নারাজ, তার মন যা চাইছে তা কি কখনো সম্ভব? তার মতো একজন যে দুদিন পরে প্রফেশনাল ডাক্তার হয়ে যাবে, সে কি একটা বখাটে ছেলেকে গ্রহণ করতে পারবে? তার বাবা কি মেনে নেবেন? না, কখনোই না। এসব ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলল। দুজনেই চুপচাপ একটা রাস্তা পার করলো। বাড়ির সামনে এসে ওহি নেমে গেল। রঙ্গন পেছন থেকে বলে উঠল, আমার মতো খারতারা খারাপ লোকের জন্য তোর বাপের কাছে তোকে চাইলে খুব বড় অপরাধ হয়ে যাবে ডাক্তারনি। আচমকা এমন কথা কানে পৌঁছাতেই ওহি থেমে গেল। ঠোঁট কাঁপছিল তার, কিন্তু বলতে গিয়েও বলতে পারল না। দৌড়ে ভেতরে চলে গেল। ওহিকে রঙ্গনের বাইক থেকে নামতে দেখে সিটি বাজালো অরু। অনামিকা সেই দৃশ্য দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। মনে মনে ঠিক করলো কিছু একটা করা দরকার। রাতের বেলা ঘুমিয়ে গেছেন? আরমান রহমানের সবেমাত্র চোখ লেগেছিল। স্ত্রীর ডাকে চোখ মেলে তাকালেন। ঠোঁটে এক চিলতে হাসি এনে জানতে চাইলেন, না কিছু বলবে? অনামিকা ইতস্তত করে বলল, আমাদের তো বয়স হচ্ছে, নাতি নাতনির মুখ দেখবো না। তুমি যদি বলো আমার অফিসের এক কলিগের ছেলেও ডাক্তার, তার সঙ্গে কথা বলে দেখতে পারি। আরমান রহমান বুদ্ধিমান মানুষ, কথা না ঘুরিয়ে সোজাসাপটা জিজ্ঞাসা করলেন, হঠাৎ বিয়ের কথা বলছো, কি হয়েছে? না আসলে সরাসরি বলতে পারো, সমস্যা নেই। আসলে সকালে ওহিকে একটা ছেলে বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল। ছেলেটা একটু কেমন যেন, বেশভূষাও ভালো লাগেনি। আমার অমন শিক্ষিত মেয়ের পাশে অমন ছেলে মানাচ্ছিল না। সব কথা খোলাখুলি বলে ফেললেন। আরমান রহমান এতে খুশি হলেন। মুচকি হেসে বললেন, এত চিন্তা করো না, আমার মেয়ের জন্য আমি ছেলে ঠিক করে রেখেছি। অনামিকা চোখ বড় বড় করে তাকালো, কৌতূহল নিয়ে জানতে চাইল, কে সে? ভদ্রলোক চোখ বন্ধ করে ফেললেন। ঘুম ঘুম কণ্ঠে বললেন, বলবো, একটু সময় হোক, এখন ঘুমাও। বলেই থেমে গেলেন। এতগুলো বছর রাজনীতি করে রঙ্গন বেশ ভালোই টাকা আয় করেছিল। সেই টাকা দিয়ে বাড়ি গাড়ি কিছুই কেনেনি, তা দিয়ে বিলাসবহুল একটা শপিং মল বানিয়েছে। সেখান থেকে আসা প্রতি মাসের টাকা এতিমখানার ফান্ডে জমা হয়। অর্থাৎ সে টাকায় সে হাতও দেয় না। আর কিছু টাকা দিয়ে একটা গ্যারেজ করেছিল, সেখান থেকে আসা টাকায় পিটার আর রঙ্গনের খরচ চলে যায়। কবির তার দলের লোক হলেও তার পরিবার আছে, মা বাবা আর ছোট বোন। তাই সারাদিন এখানে থাকলেও দিন শেষে সে বাড়ি ফিরে যায়। গ্যারেজের পাশেই একটা ছোট ঘর, সেখানে একটি মিনি কিচেন আর অ্যাডজাস্ট বাথরুম। ঘরে আসবাব বলতে একটা ছোট খাট, একটা বড় আয়না, একটি আলমারি আর একটি টেবিলের সঙ্গে বসার জন্য দুটি চেয়ার। রঙ্গন ঘুমাচ্ছিল। এমন সময় পিটার হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো। তাকে ডাকতেও ভয় পাচ্ছিল, যদি উঠে একটা লাথি মারে। ভয়ে ভয়ে দুটো শুকনো ঢোক গিলে আল্লাহর নাম নিয়ে ডাক দিল, রঙ্গন ভাই ওঠেন, দেখেন কে আইছে। 3-4 বার ডাক দেওয়ার পর রঙ্গন বিরক্ত মুখে ঘুমু ঘুমু চোখে উঠে বসলো। গালি দেওয়ার জন্য মুখ খুলতে গিয়েই হঠাৎ চোখ মেলে সামনে আরমান রহমানকে দেখে থমকে গেল। হতভম্ব হয়ে কিছু সময় চুপচাপ রইল। ভদ্রলোক চেয়ার টেনে নিয়ে এসে পাশে বসে বললেন, কেমন আছো রঙ্গন? রঙ্গন এবার নিজেকে সামলে নিয়ে বলল, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি হঠাৎ আমার ঘরে? ভদ্রলোক হাসলেন, বললেন, কেন, ছেলের ঘরে আসতে পারি না? ছেলে শব্দটা শুনেই রঙ্গন থমকে গেল। পরক্ষণেই ভাবলো, এই ছেলে শব্দটার মানে যদি ওহির ভাই বানানোর উদ্দেশ্যে হয়। তবুও কোনো না কোনো কারণ তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, অবশ্যই আছে। রঙ্গন আগ্রহ নিয়ে তাকিয়ে রইল। ভদ্রলোক এবার গম্ভীর হলেন। মুখের ভাবভঙ্গি বদলে ফেলে বললেন, আমি কথা ঘোরানো পছন্দ করি না, সোজা কথা সোজা বলতেই ভালোবাসি। আশা করি তুমিও ঘুরিয়ে উত্তর দেবে না। রঙ্গন মাথা নেড়ে সম্মতি দিল। ভদ্রলোক কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার মেয়েকে পছন্দ করো? রঙ্গন শান্ত চোখে তাকালো। চাইলেও তেরা কিছু বলতে পারল না। এই মানুষটার সামনে কেন যেন সব সময় নিজেকে খুব ছোট লাগে। দীর্ঘশ্বাস ফেলে বলল, না। আরমান রহমান তাকিয়ে রইলেন। রঙ্গন একটু থেমে সাহস নিয়ে আবারও বলল, শুধু পছন্দ করি না, ভালোবাসি।
দুজনেই কিছুক্ষণ চুপচাপ রইল। এরপর ভদ্রলোক জিজ্ঞাসা করলেন, আমি যদি বলি আমার মেয়েকে ভুলে যাও? রঙ্গনের গলা শুকিয়ে এলো। জোর করে হাসার চেষ্টা করে বলল, আপনার মেয়ে, আপনি বলতেই পারেন। আমি যদি নিষেধ করি তাহলে কি ভুলে যাবে? ভুলে যেতে পারবো না, তবে বলতে গিয়েও থেমে গেল। বাক্যটা ভদ্রলোক নিজেই শেষ করে দিলেন। তবে আর পিছনে ঘুরে তাকাবে না, তাই তো? রঙ্গন চুপচাপ, মুখ থেকে কোনো কথা বেরোলো না। পিটার ছলছল চোখে তাকিয়ে আছে। এখনই কেঁদে ফেলবে মনে হচ্ছে। গতকাল রঙ্গন ভাই ভাবিকে মনের কথা বলার পর সবাইকে পেট ভরে বিরিয়ানি খাওয়ায়। কত খুশি ছিল ভাই। তারা কত কি যে প্ল্যান করেছে। পিটার তো এটাও ঠিক করে ফেলেছিল তাদের ভালো কোনো বাড়ি না পাওয়া পর্যন্ত তারা যেন এই ঘরেই থাকে, আর সে গ্যারেজের এক কোণে পড়ে থাকবে। তবুও ভাই যেন ভালো থাকে। কিন্তু হুট করে সব কিছু এলোমেলো লাগছে। এই ভদ্রলোক হঠাৎ কি বলতে এলেন? তার মেয়েকে ভুলে যেতে? মানুষ এতটা স্বার্থপর হয় কি করে? রঙ্গনার তারা কত কিছু করেছে তার জন্য, তার মেয়ের জন্য। এসব ভেবে পিটার কান্না চেপে রেখেছে। কি বলেন ভদ্রলোক, সেটাই এখন শোনার অপেক্ষায় তাকিয়ে রইলেন। আরমান রহমান থমথমে কণ্ঠে আবারও বললেন, তোমাকে আমার পছন্দ নয় এমনটা নয়, কিন্তু তোমাকে আমার মেয়ের সঙ্গে। বড্ড বেমানান, তাই তো? ফিজেল হেসে বলল রঙ্গন। ঠোঁটে এক টুকরো শুকনো হাসি এনে চোখের একরাশ কষ্ট লুকানোর চেষ্টা করলো। ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ঘরে থমথমে পরিবেশ, কারো মুখে কোনো শব্দ নেই। হঠাৎ আরমান রহমান বলে উঠলেন, মানন বেমানানোর কথা পরে আসি। তুমি কি ভেবেছিলে আমার বাড়ির আশেপাশে দিয়ে ঘুরবে, মেয়ের কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি কিছু টের পাবো না? রঙ্গন নিরুত্তর, কোনো জবাব দিল না। ভদ্রলোক আবারও বললেন, এটা সিনেমা নয়, বাস্তব। তাই তুমি সব সময় ফলো না করলে আমরা বাবা মেয়ে কখন কিভাবে কোন জায়গায় বিপদে পড়ি তা তুমি বুঝতে পারতে না। আমার মেয়ে তোমার চোখের ভাষা না বুঝলেও আমি তোমার চোখের ভাষা বহু আগে থেকেই বুঝেছিলাম। রঙ্গন এবার আর দৃষ্টি লুকালো না। অবাক চোখে তাকিয়ে জানতে চাইল, তাহলে বাধা কেন দেননি? ভদ্রলোক হাসলেন, বললেন, দুনিয়াটা বড্ড স্বার্থপর রঙ্গন। কিন্তু আপনি নন। আমি স্বার্থপর। তুমি আমার মেয়েকে চোখে চোখে রাখতে, সব বিপদ আপদ সামনে এসে দাঁড়াতে। ঢাকা শহরে, এই শহরে সুবিধার শহর নয়, তাকে আগলে রাখতে জন্যই আমি তোমাকে কিছু বলতাম না। যদি আমি তার কোনো ক্ষতি করতাম? ওই যে বললাম, তোমার চোখে তার জন্য ভালোবাসা দেখেছি, আরও দেখেছি আমার প্রতি সম্মান, যা তোমাকে বারবার অনুভূতি প্রকাশে বাধা দিতে, তাই তো? রঙ্গন মাথা নাড়িয়ে সম্মতি দিল। ভদ্রলোক হাত বাড়িয়ে রঙ্গনের মাথায় রাখলেন, মৃদু স্বরে বললেন, তোমাকে আমার মেয়ের সঙ্গে বেমানান মনে করি না রঙ্গন, বরং মনে করি তুমি যদি চাও তবে নিজেকে আরও উপরে নিয়ে যেতে পারো। আমি চাই তুমি নিজেকে এমন জায়গায় দাঁড় করাও যেখান থেকে ওইকে নিজের পাশে দাঁড় করাতে গিয়ে গর্ব নিয়ে। রঙ্গনের গলা শুকিয়ে এলো। নিজের কানকে বিশ্বাস করে উঠতে পারল না। মানুষটাকে সে যত ভালো মনে হলো, তার মনে করতো তার থেকেও বেশি ভালো মনে হলো তার। কাঁপা কাঁপা গলায় মাথা নিচু করে বলল, আপনার মেয়ে, আপনি চাইলে নাও দিতে পারেন, কিন্তু আপনি যদি বলেন যোগ্য হলে পাবো, তাহলে আমি জীবন দিয়ে চেষ্টা করব। আরমান রহমান হালকা মাথা নাড়ালেন, আর একটু এগিয়ে এসে বসে রঙ্গনের কাঁধে হাত রাখলেন, বললেন, আমি নিজে চাই আমার মেয়েটার পাশে এমন একজন থাকুক যে নিজের জায়গায় দাঁড়িয়ে আছে, কারো করুণা নয়। তুমি যদি সেটা করে দেখাও, আমি ওহিকে নিজের হাতে তুলে দিব তোমার হাতে। তবে হ্যাঁ, ওহির অমতে নয়, তার নিজের মুখে স্বীকার করতে হবে সে তোমায় চায়। রঙ্গন করুণ চোখে তাকিয়ে বলল, আপনার মেয়ে ভীষণ ঘাটতেরা, সে জীবনও আপনার সামনে মুখ খুলবে না। তোমার থেকেও বেশি। রঙ্গন চোখ পিটপিট করে তাকালো। আরমান রহমান হো হো করে হেসে উঠলেন। তার সাথে তাল মিলালো পিটার। এতক্ষণে বুকে জমিয়ে রাখা পাথরটা সরে গেল, নিজের আসল রূপে ফিরে এলো। দাঁত কেলিয়ে বলল, আঙ্কেল ঠিক বলছেন, কেউ কারো থেকে কম নয়। রঙ্গন তার দিকে তাকিয়ে চোখ রাঙালো।
ভদ্রলোক তা দেখে আবার বললেন, ওকে চোখ রাঙিয়ে লাভ নেই, এটাই সত্যি। রঙ্গন মুচকি হেসে মাথা নাড়ালো। পিটার পাশে এসে দাঁড়িয়ে গলা খাকারি দিল। আমি কিন্তু আগেই কই রঙ্গন ভাই ভালো চাকরি পাইব, না পাইলে আমার নাম বদলাইয়া নাম রাখ। আরমান রহমান হেসে উঠলেন, তারপর বললেন, পিটার বদলিয়ে কি রাখবো, মিটার না হিটার? পিটারের দাঁত কপাটি বন্ধ হয়েও হলো না, সে দৃঢ় বিশ্বাস নিয়ে জানালো, হবেই হবে। আরমান রহমান এবার সিরিয়াস হয়ে রঙ্গনের দিকে তাকালো, মুখে গম্ভীর ভাব টেনে সিরিয়াস ভঙ্গিতে বলল, ছোটোখাটো একটা চাকরি খোঁজো, পাশাপাশি একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়ে যাও। সিজন জট নেই, তাড়াতাড়ি সেমিস্টার শেষ হয়ে যাবে। রঙ্গন কিছু একটা বলতে যাচ্ছিল, তার আগে পিটার তাকে থামিয়ে দিয়ে অতি উৎসাহ নিয়ে বলল, রঙ্গন ভাই তো বছর 3 আগেই ভার্সিটিতে ভর্তি হয়েছে। আরমান রহমান অবিশ্বাসের চোখে তাকালেন, কথাটা সত্যতা জানতে রঙ্গনের দিকে তাকালেন। সে চুপ করে আছে, নীরবতা সম্মতির লক্ষণ। মনে মনে প্রচণ্ড খুশি হলেন, মুখে বললেন, সারাক্ষণ তো আমার মেয়ের পিছু পিছু ঘুরো, ভার্সিটিতে যাও কখন? রঙ্গন এবার লজ্জা পেল, মাথা নাড়িয়ে আমতা আমতা করে বলল, ওই আর কি, যাই মানে। সবাইকে ভয় দেখিয়ে বেড়ানো ছেলেটা তার সামনে তুলতুলাচ্ছে দেখে মনে মনে হাসলেন, তারপর বললেন, এবার থেকে ফাঁকি দিও না। তিনি এটাই ঠিক করেছিলেন, রঙ্গন পড়াশোনা করুক, কিছু করুক, তারপর মেয়ে দেবেন। সমাজের কথা এড়িয়ে গেলেও সমাজেই তো বাস করতে হবে, তাই তিনিও চান রঙ্গন এবার কিছু করুক, লোকের মুখ বন্ধ করতে হলেও সে পড়াশোনা করুক। আসলে কালকে ওহিকে বলা শেষ কথাটা তিনিও শুনেছিলেন। বাজার থেকে সবেই ভিজতে ভিজতে বাড়ি ফিরছিলেন, হুট করে বাড়ির সামনে এসে রঙ্গনের মুখে এমন কথা শুনে থমকে গিয়েছিলেন। তিনিও চান রঙ্গন একটা সুযোগ পাক, নিজের জীবন সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার অধিকার সবার আছে, সেই অধিকার সেও পাক। প্রথম বিষয়টা নিয়ে মনের মধ্যে সংকোচ থাকলেও ওহির মনোভাব বুঝে এখন তাও কেটে গেছে। এমএ তাহলে আসি এখন। কিছু খেয়ে যাবেন না? আজ নয়, অন্য একদিন আসছি। তারপর চলে গেলেন চুপচাপ, একটা দৃঢ়তার ছাপ রেখে। রঙ্গন আয়নার দিকে তাকালো, নিজেকে নতুন চোখে দেখলো, চোখে বলিষ্ঠতা, গলায় প্রতিজ্ঞা। এবার সময় হয়েছে নিজেকে তৈরি করার। ওহিকে পাওয়ার ইচ্ছে থেকেই সে আবার ভর্তি হয়েছিল ভার্সিটিতে। 1 মাস পর রঙ্গনের হাতে কয়েকটা প্রিন্ট আউট, চোখে ঘুম নেই, মুখে ক্লান্তি, তবুও একরাশ চেতনা নিয়ে গ্যারেজের বাইকে পিটার পাশ থেকে বলল, ভাই ইন্টারভিউ কই দিতে যাচ্ছেন? রঙ্গন ছোট করে বলল, গাড়ি সার্ভিস কোম্পানি। অভিজ্ঞতা চাই, সার্টিফিকেটের চেয়ে অভিজ্ঞতা বেশি দরকার তাদের, যেটা আমার কাছে আছে। এবার কিছু একটা হবেই। পিটার হেসে মাথা নেড়ে বলল, হয়ে যাবে ভাই, দেখেন। আচ্ছা থাক, যাই। সাবধানে যাইন। আচ্ছা। অন্যদিকে ওহি রুমের মধ্যে পায়চারি করতে করতে চুলের মধ্যে ব্রাশ দিয়ে টানছে। অরু সেই মুহূর্তে রুমে এলো, এসে হাসতে হাসতে নিচে বসে পড়লো। ওহি তা দেখে নাক মুখ কুচকে জিজ্ঞাসা করলো, কি সমস্যা? ও হাসতে হাসতে বলল, ব্রাশ দিয়ে দাঁত মাজে, চুল আছড়ায় না। ওহি হতভম্ব হয়ে সামনে ধরলো ব্রাশটা, তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে দেখলো চুলে পেস্ট লেগে আছে। চোখ উল্টে বোনের দিকে তাকালো, সে চোখ মেরে বলল, কি সুন্দরী, মন থাকে কই, রঙ্গন ফুলের কাছে নাকি? মায়ের জিনিস। আমাকে মারলেই কি আর শাক দিয়ে তুমি মাছ ঢাকতে পারবে? ওহি কিছু বলল না, চুপচাপ বসে পড়ল। 1 মাস যাবৎ রঙ্গনের কোনো খোঁজ খবর নেই। তাকে অনুভূতি জানানোর পরে তাকে কল দিতেও কেমন জড়তা কাজ করছে, তাই কলও দিতে পারছে না। সব মিলিয়ে উদাসীন উদাসীন লাগছে। যতক্ষণ কাজে থাকে ততক্ষণ ঠিক থাকে, যেই ফ্রি হয় মাথায় রঙ্গন নামক ঘাড়তেরা লোক এসে হাজির হয়। কি যে করবে সে মাথায় আসছে না। কি হয়েছে বলো তো? ওহি দীর্ঘশ্বাস ফেলে বলল, রঙ্গন আর আমাকে কল করবে না, তারপর? দেখাও দেবে না। তারপর? আমার মাথা। আরে রাখছো কেন, আমি কল দিয়ে দেখছি।
ওহি সন্দেহের চোখে তাকালো। তুই কল দিবি? হ্যাঁ, দাঁড়াও। অরু দৌড়ে গিয়ে মায়ের ফোন আনতে গেল, কিন্তু খুঁজে পেল না। তাই ফিরে এসে ওহির ফোন নিয়ে তারপর কল দিল। প্রথমবার বাইরে থাকায় কল ধরল না রঙ্গন। এক পাশে বাইক থামিয়ে দ্বিতীয়বার কল ধরলো। কি ডাক্তারনি, মিস্টেস করছিলে নাকি? অরু মুখ চেপে হেসে বলল, আমি তোমার ডাক্তারনি নই গো। কে? আমি গো, আমি। ওরু? হ্যাঁ, তোমার নামে অভিযোগ আছে। রঙ্গন আজকে আর বিরক্ত হলো না, ভ্রুকুচকে জানতে চাইল, কি অভিযোগ? ফোনে নয়, দেখা করলে বলবো। কে কে আসবে? অরু মুখ ভেঙচি দিয়ে বলল, তোমার তাকেও আনবো। রঙ্গন চমৎকার হাসলো। শালিকা তার ভীষণ কাজের, এই প্রথম তাকে তার ভালো লাগলো না। পিচ্চিটা দুষ্টু হলেও দরকারি, জানালো। ঠিক আছে, বিকালে নদীর ঘাটে আসবো। ওহি আসতে চায়নি, অরু জোর করে নিয়ে এসেছে। মনের মধ্যে কোথাও একটা দোটানায় কাজ করছে। তাকে কি সত্যি জোর করে এনেছে, নাকি তার সম্মতি ছিল বলে এসেছে? মনে মনে নিজেকে এই প্রশ্ন করলো। সে কি আসবে? সে কি সত্যিই বদলে যাবে, নাকি মিথ্যে বাহানা বের করে তাকে পেতে চাইবে? দুজনে একটা বেঞ্চে বসেছিল। অরু হাওয়ায় মিঠাই দেখে দৌড়ে গেল। ওহি চোখ বন্ধ করে প্রাণ ভরে শ্বাস নিল। মনে মনে সাহস সঞ্চয় করলো। কি বলবে মনে মনে সাজাচ্ছিল। ঠোঁট কাঁপছিল অল্প স্বল্প। মৃদু স্বরে নিজের কল্পনার প্রতিচ্ছবিকে বলল, সে কি সত্যি আমার হয়ে উঠবে? হঠাৎ কানের কাছে পুরুষালী গম্ভীর কণ্ঠে কেউ ফিসফিসিয়ে বলে উঠল, উঠবে, একটা সুযোগ তো দিয়ে রাখ। শুধু রঙ্গন পুরোটাই তোর হয়ে যাবে রে ডাক্তারনি। আচমকাই রঙ্গনের গলার স্বর পেয়ে একটু নড়ে চড়ে বসে ওহি। চশমাটা নাকের ডগা থেকে টেনে সোজা করে নেয়। ছোট্ট করে শ্বাস ছেড়ে ঘাড় কাত করে তাকায়। রঙ্গন পেছন থেকে ব্রেঞ্চে হেলান দিয়ে ওহির পিঠের কাছে দাঁড়িয়ে। তাকে দেখতেই আজকে হঠাৎ হার্টবিট দ্রুত চলতে শুরু করলো। ওহি সামনে ফিরে তাকালো। এমন লাগছে কেন সে নিজেও বুঝলো না। হুট করেই অনেক নার্ভাস লাগছে। ওহি মাথা উঁচু করে অরুকে দেখলো। সে টাকা নিয়ে গিয়ে হাওয়ায় মিঠাই কিনে খাচ্ছে আর পাশের মাঠে হওয়া ফুটবল খেলা দেখছে। রঙ্গন আজকে গিটার নিয়ে এসেছে। গিটারটা তাদের মাঝ বরাবর নিচে রেখে ওহির পাশে গিয়ে বসলো। তারপর তার চিরচেনা সেই টোন ধরে বলল, কি ডাক্তারনি, কি খবর? ভুলে টুলে গেছিস নাকি? ওহির নাকের পাতা একবার ফুলছে আর একবার দাবছে। এমন কথায় কারেন্টের বেগে তার দিকে তাকালো। গলায় অভিমানের সুর, কথায় টিটকারি মেরে সেও প্রত্যুত্তর করলো, আপনি তাতে প্রতি মিনিটে মিনিটে মনে করেছেন? রঙ্গন হাসি, সুন্দর এক হাসি। মাথার পেছনে চুলকানোর মতো করে কিছু একটা মনে করার চেষ্টা করে। মনে পড়তেই উত্তর করে, মিনিটে মিনিটে নয়, আমি তোকে প্রত্যেক সেকেন্ড সেকেন্ড মনে করি। নাটক করেন? আরে না, গান করি, শুনবি? মুড নেই। হলে বলিস, আজকে গিটার নিয়ে এসেছি। হুম। তারপর দুজনেই চুপ হয়ে গেল। রঙ্গন অপোজিটে তাকাতেই দেখলো অরু তাকে আঙুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। সেও ঠোঁট দুটো গোল করে ধন্যবাদ জানালো। ওহি ঝটপট করছিল মুরগির মতো। তা দেখে রঙ্গন ভ্রু কুচকে তাকালো। তার হাব ভাব বোঝার চেষ্টা করলো। আর বুঝে উঠতেই মাথায় দুষ্টু বুদ্ধি এলো। ওহিকে জ্বালানোর বুদ্ধি। এই সুযোগ সে কখনো ছাড়ে না। মুরগির মতো এমন ঝটপট কেন করছিস বলতো? ডিম দিবি? ওহি রেগে তাকালো, বিরক্ত হলো, বলল, অসহ্য। রঙ্গন শুনতে পায়নি, তাই আবারও জিজ্ঞাসা করলো, কি বললাম অসহ্যকর। ও আচ্ছা। দাঁতে দাঁত পিষতে পিষতে তাকিয়ে রইল। রঙ্গনও তাকিয়ে আছে। চোখে মুখে ঠোঁটে তার শয়তানি হাসি। ওহির অগ্নি মুখটা তার বড্ড ভালো লাগে। শুভ দৃষ্টি তো শেষ, চল শুভ কাজটা সেরে ফেলি। ওহি হকচকিয়ে উঠল, বলল, মানে? খাঁটি বাংলায় মানুষের ভাষায় বলবো নাকি আমার ভাষায় বলবো? ওহি তীক্ষ্ণ চোখে তাকায়। মনে মনে আনচান করলেও চোখে মুখে তা প্রকাশ করলো না। প্রকাশ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে বলল, দুটোই বলুন।
রঙ্গন এবার আরেকটু এগিয়ে এলো, গিটারটা মাছ থেকে তুলে পাশে রাখলো, গলায় রহস্য মিশিয়ে বলল, শুভ কাজ বলতে খাঁটি বাংলায় বিয়ে, আর আমার ভাষা সেটা বরবাদ হওয়া। কোনটা শুনতে তুই স্বাচ্ছন্দ্য বোধ করবি? এটা প্রপোজ নাকি অন্য কিছু? বিয়ের জন্য মানুষ এভাবে প্রপোজাল দিতে পারে তা জানা ছিল না। এই ছেলে কি আদেও মানুষ? ছোটবেলায় এক আন্টির থেকে একবার গল্প শুনেছিল যে ভূত টুতের নাকি পা থাকে না। সে ঘাড় নিচু করে রঙ্গনের পা দেখলো, না, পা তো আছেই, তবে এই লোক আর যাই হোক মানুষ হতে পারে না। সে লজ্জা পাবে নাকি রাগ করবে নাকি খুশি হবে বুঝে উঠতে পারল না। হতাশ হলো চরম। সেই হতাশা হওয়ার সুরে জানতে চাইল, আপনি কি জীবনেও ভালো হবেন না? রঙ্গনের ঠোঁটে আলতো হাসি খেলে যায়। অল্প সুরে গুনগুন করতে করতে সে চুপ করে নদীর দিকে তাকালো। কাঁধে ভর দিয়ে বসে আছে ব্রেঞ্চের এক পাশে। ওহি তার পাশ থেকে একটু সরে চোখ তুলে তাকায়। সে এখনো চুপ থাকায় ওহি একটু বিরক্ত গলায় বলে, শুনছেন না, আমি কিছু জিজ্ঞাসা করলাম। রঙ্গন এবার তাকালো, চোখে একরাশ দুষ্টু ঝিলিক, বলল, ভালো মানুষের সঙ্গ পেলে হয়তো ভালো হয়ে যাব। ওহির চোখ কুঁচকে ওঠে, মুখে অবিশ্বাসের ছায়া ভর করলো, সন্দেহভাজন কণ্ঠেই বলল, আপনার সেই ঘাড়তেরা স্বভাবটাও যাবে। রঙ্গন এবার অদ্ভুতভাবে হেসে ওঠে। ব্রেঞ্চের নিচে হাত ঢুকিয়ে কটা পাথর তোলে, এক এক করে নদীতে ছুটতে ছুটতে বলল, ঘাড় তার আমি আমার রক্তে, আর তুই আমার রেড পেন্টে। ওহি থমকে যায়, হকচকিয়ে রঙ্গনের দিকে তাকিয়ে। বুকের মধ্যে হার্টবিট 3 গুণ জোরে চলতে শুরু করলো। ওহি সেখানে হাত রাখলো, অনেক জোরেই চলছে। রঙ্গন দেখার আগে হাত সরিয়ে নিল, কথা ঘোরাতে বলল, আপনি কি আমাকে তুই বলা ছাড়বেন না? রঙ্গন তার দিকে এক চোখ টিপে টিপে বলল, তুই বলা যদি অন্যায় হয় তাহলে ওইটুকু অন্যায় মাফ করে দিস। তোর সঙ্গে আমার তুই ডাকটাই বড্ড চাই। ওহি মুখ গম্ভীর করে রাগ দেখাতে গিয়েও মুখ ঘুরিয়ে হেসে ফেলে, চোখ নামিয়ে বিড়বিড় করে বলে, এমন করে বললে মানুষ জীবনও মানা করতে পারবে না। মুখে কোনো উত্তর না করে রঙ্গন বুঝে নীরবতায় সম্মতির লক্ষণ। ঠোঁটের হাসি গাঢ় হয়, মুখ আর উজ্জ্বল হয়ে ওঠে। এবার ওহির দিকে ঝুঁকে গলা নিচু করে ফিসফিসিয়ে বলে, ভালো হবার ইচ্ছে তখনই জাগে যখন কেউ এসে বলে আমি তোমাকে ঠিক করে দেব। ওহি স্বাভাবিক হতে চেয়েও পারল না, ধরা গলায় বলল, আমি কেন? রঙ্গন তার দিকে গম্ভীর চোখে তাকায়, তারপর বুকে হাত দিয়ে মৃদুস্বরে বলল, তোর এই কথার উত্তর আমার মন দিতে পারে, মুখ নাই, কিন্তু আফসোস সে তো কথা বলতে পারে না। এটার উত্তর জানতে হলে তোকে সেখানেও যেতে হবে। যাবি? ওহি চোখ বন্ধ করে ফেলল। আজকে রঙ্গনের প্রতিটা কথায় সে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা বোঝাচ্ছে। সে কি বুঝছে না নাকি বুঝেও না বোঝার চেষ্টা চালাচ্ছে? মনে সাহস সঞ্চয়ের চেষ্টা করলো, নিজেকে শক্ত করে আবার ফিরল। রঙ্গন ভালোবাসতে জানে? রঙ্গন আরও একটু দূরত্ব ঘুচালো, ফিসফিস করে বলল, ঘাট তারা হলেও রঙন ভালোবাসতে জানি। তবুও যদি কখনো মনে হয় ভালোবাসা কম হচ্ছে, তবে না হয় তুই ভালোবাসা শিক্ষক হয়ে যাস। ভয় নেই, তুই শিক্ষক হলেই আমি মনোযোগী স্টুডেন্ট হব। ওহি চোখ পিটপিট করে তাকালো, গলায় শুকিয়ে আসছে। মনের কথা মুখে আসছে, মস্তিষ্কের কথা নয়। তাই বলতে চেয়েও পারছে না। এক ধ্যানে তাকিয়ে আছে। তার ধ্যান ভাঙল অরুর ডাকে। কি গো, তোমাদের কথা হলো? ওহি চমকে তাকালো। অরুর কথা তো সে ভুলে গেছিল। সে উত্তর করার আগেই রঙ্গন হেসে উত্তর করল, হলো। অরু তার পাশে গিটার দেখে লাফিয়ে উঠল। দুজনের মাঝে গিয়ে জায়গা বানিয়ে ঝটপট বসে পড়ল। রঙ্গন, তুমি গানও গাইতে পারো? রঙ্গন মাথায় এপাশ ওপাশ করে বলল, পারি তো, কেউ যদি শুনতে চায় তবে শোনাবো। অরু ওহিকে গুতা মারল। বোনের ইশারা সে বুঝল, ছোট ছোট করে বলল, শুনান। মূলত সেও গান গাইতে চায়। অরু দাঁত বের করে হেসে বলল, রোমান্টিক একটা গান শোনাও। ওহি মাথায় একটা চাটি বসালো। সে রেগে তাকালো। তুমি আনরোম্যান্টিক লোক, গান গাইতে পারো না? রঙ্গন মাথা নেড়ে বলল,
তুমি চুপ থাকো। তারপর রঙ্গনের দিকে ফিরে বলল, শুরু করো। রঙ্গন হাসে। অরু পুরাই বিপরীত ওহির সাথে, প্রচণ্ড দুষ্ট। তবে আজকে তাকে বিরক্ত লাগছে না। সেও তার কথায় তাল মেলালো। গিটারে সুর তুলতে তুলতে ওহির দিকে তাকালো। চোখে চোখ পড়তে সে নজর সরালো। রঙ্গন মুচকি হেসে গুনগুনিয়ে উঠল। গান শেষ হতেই অরু হাততালি দিল, প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। ওহি আর বসা থাকতে পারল না, উঠে দাঁড়ালো। অরুকেও টেনে নিয়ে যেতে লাগলো। রঙ্গন তাড়াহুড়োর কারণ বুঝলো। তাড়া বাড়িয়ে দিতে এবার চমৎকার হেসে স্পষ্ট ভাষায় বলল, ভালোবাসি ডাক্তার। ওহি এবার সত্যি হাঁটা বাদ দিয়ে দৌড় দিল। অরু তা দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। তবুও সেদিকে পাত্তা না দিয়ে রঙ্গনের দিকে ফিরে দাঁত বের করে বলল, সেও বাসে, আর না বাসলেও সমস্যা নেই, আমি আছি তো। অতঃপর সেও দৌড় দিল। বোনের সাথে ধরতে হবে যে। রঙ্গন ভরকে গেল। মিনিটের মধ্যেই তার দুষ্টুমি বুঝে ফিক করে হেসে ফেলল। দাঁড়িয়ে পড়ল, দেখল ওহির পালানোর দৃশ্য। গিটারটা আবার পিঠে তুলে নিতে নিতে বিড়বিড়িয়ে বলল, কতক্ষণ আর আমার থেকে নিজের মনের থেকে পালাবি ডক্টর? তোকে তো আসতে হবেই, জলদি আসিস। আমি যে তুই নামক অসুখ নিয়ে অপেক্ষা করছি। সন্ধ্যার আবছা আলোয় জানালার পাশে বসে চিন্তামগ্নে ওহি। নদীর পাড়ে বসে থাকা সেই দৃশ্যটা বরাবর চোখের সামনে ভেসে উঠেছে। কিন্তু ওহি জানে, মন যতই গলে পড়ুক, সে এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। তাড়াহুড়া করে কিছু বলারই যে রঙ্গন তাকে ছাড়বে এমনটাও তো নয়। কিন্তু মায়ের কথা বাদ দিলেও বাবাকে ছাড়া সে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, অসম্ভব। কিন্তু অবাধ্য মনটাও তো বারবার রঙ্গনকে চাইছে। কি করবে এখন সে? নদীর পাড় থেকে ঘরে ফিরে এসে দরজা বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। মনটা ছটফট করতে থাকে। দেয়ালের ঘড়ির কাঁটা টিকটিক শব্দে মনে করিয়ে দেয় সময় চলে যাচ্ছে, একটা সিদ্ধান্তে আসা দরকার। কিন্তু তার ভেতরটা থেমে আছে এক অদ্ভুত স্তব্ধতায়। বারবার কানে বাজছে তার কথাগুলো। তুই নামক অসুখ। রঙ্গনের কথাটা মনে হতেই মুখটা লাল হয়ে উঠল। সে কিভাবে এত সহজে এমন সব কথা বলে? আর সে কি করে এতক্ষণ চুপ করে শুনে যায়? কোনো কিছু বলে না, কোনো রাগ দেখাতে পারে না। জানালার পাশ থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে আয়নায় দেখে একটু থমকে যায়। তারপর খুঁটে খুঁটে নিজেকে দেখে প্রশ্ন করে, আমি কি সত্যি ওনার মতন ঘাটতেরাকে ভালোবাসি? উত্তর কে দেবে? আয়নায় কি আর কথা বলতে জানে? কোনো উত্তর এলো না। ওহি দীর্ঘশ্বাস ফেলে পড়তে বসলো। জীবনে যাই চলুক, পড়াশোনা ফাঁকি দেওয়ার অপশন তার নেই। পরদিন সকালে কলেজে যাওয়ার আগে খাবার টেবিলে অরু ওকে দেখে মিটমিট করে হাসছে। ওহি বিরক্ত হয়ে চোখ রাঙালো। কালকে সকাল থেকে আসার পর থেকেই অরু এগুলো করছে। মা দেখলেই সন্দেহ করবে, অথচ ওর কোনো হেলদোল নেই। ওর সাথে যাওয়াই ভুল হয়েছে বলে মনে হলো। আরও একবার চোখ রাঙানি দিতে ও ঠোঁট টিপে হেসে বলল, কাল নদীর পাড়ের গিটারের রোম্যান্টিক গান আর এক পাগল প্রেমিক, ইস কি সুন্দর যে লাগছিল। ওহি লজ্জা লাগলেও ও মেকি রাগ দেখালো। এখনকার বাচ্চা কাচ্চারা অল্প বয়সে ফোন পেয়ে বেশি পেকে গেছে। খাওয়া থামিয়ে মাথায় একটা চাটি মেরে উঠে গেল অরু গাল ফুলিয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। ওহি কলেজের সামনে এসে রিক্সা থেকে নামলো। ভেতরে যাবে এমন সময় পেছন থেকে কে যেন গুনগুন করে উঠল, তুমি না ডাকলে কাছে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না। ওহি দ্রুত পিছনে তাকালো, না কেউ নেই। চোখ বন্ধ করলেই রঙ্গনের কণ্ঠ ভেসে আসে, দিন দিন সেও পাগল হয়ে যাচ্ছে। ধুর। বিড়বিড় করতে করতে ভেতরে ঢুকলো। ক্লাস শেষে ল্যাবে গেল। সেখানে কিছুক্ষণ থেকে আবার হসপিটাল ইউনিটে গেল। কেবিনে কিছু কাজ ছিল। আর কাজ করতে করতে হঠাৎই দরজায় টোকা পড়ে। ওহি ভেতরে আসতে বলল। কেউ একজন ঢোকে। ওহি বলল, কি চাই?